একটা জোয়ান মরা ছিল আজ 1 মাস হয়ে গেল আমায় তাও তো এ বিচার করবে এ তো আমার দাদারে তুলে নিয়ে আপু তাদের কাছে এসেছে বিচার চাইছে আমি কার কাছে যাব শুধু থানায় নয় জেলে নয় আজও জেলে কোথায় গিয়ে তার অভিযোগ পাবো দাদা তো আদালতে নালিশ করেছে এবারে ঠিক দাদার খোঁজ পাওয়া যাবে গ্রামে গ্রামে
বয়সে কল্যাণী আর আমি তোমাকে মা বলে জেনেছি। মায়ের কথা দিয়ে তুমি আমাকে আমি কেন তাকে সুস্থ করে তুলতে পারলাম না? अभी घर में अभी चार्ज है लेकिन लंबा चलेगा ना तो तुरंत लाइन आगे लगा देंगे दे दीजिए কল্যাণীকে নিয়ে ওই জমিদার ভৈরবী ঠাকুরের কাছে গিয়েছিলাম। কল্যাণীকে যিনি ঝাড়ফুঁক করে চন্দ্রবিন্দু খাইয়ে বলেছিলেন বিয়ে হয়ে গেলে ও একদম ভালো হয়ে যাবে। তাছাড়া এসব ক্ষেত্রে জীবনে আবার কোনো বড় আঘাত পেলে এই অনেক সময় লোক ছেড়ে যায়। কিন্তু কল্যাণীকে এই অবস্থায় কে বিয়ে করবে বলতে পারবে না? ওসব কথা हेलो কিরে করবে हाँ आज आज तो तुम आकर मैं बाहर ऐसे की तो मैं এখানে আরে আমি ঘরে নাই তো আমার মা আমার কাছে এসেছিল, আমার সঙ্গে Direct আমি গল্প লাইনে করলো, বলে। আমার মাথায় হাত বুলিয়ে দিল, তারপর আমার সঙ্গে গল্প করে হাত বুলিয়ে দিয়ে তারপর আমাকে গান গেয়ে ঘুম পাড়িয়ে দিল। তারপর না সকাল হতে আমার মা আমাকে ডুকে দিয়ে কোথায় চলে গেল। আমি বুঝি তোর মা নই? আরে
বাবু ছেলে শান্ত আর তার পোষা দুটা ছোট আমাদের বাড়িতে পুরোতে চললো যে স্কুল হয়েছে সেই অপরাধে স্কুল খোলাটা যদি অপরাধ হয় তাহলে সেই অপরাধ আমার তার জন্য তোমায় মারবে কেন আমার কাছে বন্ধু কাছে প্রধান বাবুর কাছে যত ওর খেটে সেই টাকা শোধ করতেছি আজ এসে বলতেছে ওই স্কুল বন্ধ না করলে ওই বাড়িটা তরফ করে নেবো এখানে এসে দৌড়াদৌড়ি করছে রাজন, জমিতে কাজ করবি তো কত টাকা দিয়েছি না তারা সব হয়নি কত পাওনা তোমাকে না বাবুর কাছে গিয়ে খাতাটা দেখে যায় না। খাতা দেখতে যায় না বলেই তো সবাই মিলে স্কুল খুলেছে স্কুল খুলেছে আমাদের বিরুদ্ধে দৌড়াতে লাগা হচ্ছে না জানে ওখানে গিয়ে গ্রামের পুরো সন্তান তৈরি করে ফেলছে। তারপর আমাদের পাথর কুটির কারখানার বিরুদ্ধে ভিডিওর কাছে দরখাস্ত করেছে আমাদের পাথর কুটির কারখানা পুরো আশেপাশে সমস্ত চাষির জমি নষ্ট হয়ে গেছে ফসল শুকিয়ে যাচ্ছে তোমার বাবার হাতে পায়ে ধরো কোনো লাভ হয়নি তাই পেটের দায়ে ওদের দরখাস্ত দেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না আপনারা গ্রামে গ্রামের সুস্থ পরিবেশকে অসুস্থ করে তুলছে এর আগেও সিঁদুর ব্যাপারে আদালতে নালিশ করেছে নালিশ করলে ন্যায় বিচার পেয়েছে আছে তাহলে গণতান্ত্রিক অধিকার ওসব গণতন্ত্র গণতন্ত্র বন্ধ করতে হবে নইলে বাংলাকে লাঠি মেরে ঘর থেকে বার করে দিবে ও বাড়ি দখল করে নেবো দখল তাই নাকি এটা এখনো আইন আছে আদালত আছে ওই গতবারকে ছেড়ে কাজে চল এক লাঠিতে তোর মাথা আমি ভেঙে দেবো সালা গায়ে হাত দেবে বলছে আমাদের সঙ্গে রোমানি করবে চলো চলো রে আমি তোমাকে অনুরোধ করছি একটা চরম কিছু ঘটে যাওয়ার আগে তোমরা এখান থেকে চলে যাও যাচ্ছি বুঝতে পারছি সবাই মিলে দল বগিয়েছে কিন্তু ফলটা ভালো হবে না ধন্যবাদ করে এদের সঙ্গে শত্রুতা করে কেউ বুঝতে পারবে না গায়ের জোরে বেঁচে থাকে পশুরা মানুষ বাঁচে চরিত্রের জোরে সেজন্যই আমরা বেঁচে থাকবো কথাটা তোমার বাবাকে জানিয়ে দিও না তো তবে আপনারাও জেনে রাখুন আমাদের পাথর কুটির কারখানা আর সিঁদুর কেস নিয়ে বিদেশি লোকেরা করলে আরো অনেকেরই ঠিকানা বদলে দেব কথাটা
বন্দুকের চেয়ে কলমের জোর অনেক বেশি। আজকের যুগে কলমের চেয়ে বেশি শক্তি ধরে বন্দুকের একটা গুণে, যে গুণে বন্ধ করে দিয়েছে অহিংসার পূজা। তাই তো সেই দুটো বুকের বুকে নিয়ে মহাত্মা গান্ধী শুয়ে আছে রাজঘাটে, কলকাতার রাজপথে প্রাণ দিয়েছে হেমন্ত বসু, করতে হয়েছে মার্টিন লুথার কিং, ইন্দিরা গান্ধীকে। ওরে না রে না, ওসব কথা তুই বলিস না। আমার যে ভীষণ ভয় করে তোদের নিয়ে যে আমি অনেক দেখেছি। দাদা ভেঙে দাও, আমাদের সব দাদাদের তাদের বলে দাও, তাদের মা ভাইদের ঘর থেকে বাইরে নেমে আসুক,
টাকা নেই সেখানে শুধু অন্যের কথায় সাই দিয়ে যায়। তার মানে আমার জান্নাত তোমার পছন্দ হয়নি কাকা? কার ঘরে কোনা মজা এই কথা বলবে? 100 বার তোমার নাচ গান দেখে মনে হয় প্রধান বাবু যে কলকাতায় রেখে তোমায় লেখা পড়া শিখিয়েছে সেটা মিথ্যা যায়। হ্যাঁ, কেন যে তুই দিনরাত ঘরে ঘরে মুখ ভার করে বসে থাকে বুঝি না। মাঝে মাঝে এরকম একটু নাচ গান করলে তো তোর মনটা ভালো থাকে। আর তোদের এই অচকা গায়ে আবার নাচ গান, হ্যাঁ? তুমিও তো এই আলোচনায় জন্মেছো। তোমার বাবা দাদা তো এখনো এখানেই আছে। হ্যাঁ, আছে। তাতে কি হয়েছে? আমি কলকাতা 12টা বছর কাটিয়ে আসার পর না আমার জীবনের রংটাই বদলে গেছে। তাই তো এইসব অজকারে খানা ডোবা আর এই ছোট লোকগুলোকে না আমি একেবারে সহ্য করতে পারি না। কি করে পারবে? তুমি তো আর এখানকার মুচি খেন্তির কখনো গোমাংস দস্তুর মতো কলকাতার কলেজ থেকে বিএ পাস করেছো। আরে ভাবিস না, ভাবিস না। বাবা তো কলকাতা শর্ট থেকে জমি হাসিল করে বেড়েছে। তাই নাকি? আরে গজাল কি খাজা খায় না, নিজে জোগাড় যন্ত্র করে গতকালই তো জমি রেজিস্ট্রি করিলাম। কি দারুণ! এই দাদা, বাবাকে বল চট করে ওখানে একটা বাড়ি করে নিতে। আমরা সবাই গ্রামের ছেলেমেয়ে দিয়ে আমরা কলকাতাতেই চলে যাব। হবে না, সবাই মিলে যাওয়া হবে না। কেন? প্রধান বাবুকে এখানেই থাকতে হবে। কেন? বাবা এখানে পঞ্চায়েতের প্রধান হয় না থাকলে মালটা আসবে কোত্থেকে? বাবা এখানে বসে কামাবে আর আমরা কলকাতায় বসে ফুর্তি করবো। ও রিয়েলি? হ্যাঁ। কলকাতায় যেন আমাকে হাতছানি দিয়ে যাচ্ছে। সেই গাড়ি, বাড়ি, পার্টি, সোসাইটি। ও আনন্দে না আমার নাচতে ইচ্ছে করছে, নাচতে ইচ্ছে করছে। বেশি নেটো না যেটা শেষে পা পিছলে পড়ে যাবে যে। এই, তুমি যাক, চিনতে পেরেছো তাহলে। এতদিনও তোমরা আমার চেহারাটা ভুলতে পারোনি। না, আমার এই জীবনে এই সর্বনাশটাকে আমি কিছুটাই ভুলতে পারি না। ছি, ছি, কি বলছো যেটা? প্রায় বছর খানিক পরে স্বামী বাড়ি ফিরলে স্ত্রীর মুখে গিয়ে সম্পূর্ণ স্বভাব পায়। চুপ! একদম চুপ! স্বামীগিরি বলবে না। বদমাইশ কোথাকার! এতদিন কোথায় ছিলে? অঙ্কুলিয়ার ক্যানভাস হাতে ভারতবর্ষের পথে পথে ঘুরে বেড়াচ্ছিলাম একটা ছবির জন্য। ছবি আঁকার ক্ষমতা তোমার আর আছে জামাই বাবু? আছে, ক্ষমতা আছে, কিন্তু ছবির সাবজেক্ট নেই। ভারতবর্ষের গ্রামে গঞ্জে পথে ঘাটে শুধু একটাই ছবি। 1947 সালের 15ই আগস্ট এই দেশের মাটিতে একটা বিকলাঙ্গ শিশুর জন্ম হয়েছিল, যার নাম দেওয়া হয়েছিল স্বাধীনতা। আজ 64 বছর বয়সেও অনাদরে, অবহেলায়, অপুষ্টিতে সেই শিশুর শরীরটা একটুও বাড়েনি। হাঁটতে পারি না, চলতে পারি না, দাঁড়াতেও পারি না। ভারতবর্ষের পথে পথে বৃক্ষের ধারা বুকে নিয়ে সেই স্বাধীন নামের বয়স্ক শিশুটাকে শুধু ছেড়ে ভিক্ষে করে বেড়াতে দেখলাম। এইসব কথাগুলো না ওই কলকাতার ময়দানে বললে হাততালি পেতে, কিন্তু এখানে হাততালি পাবে না। আমি তো
প্রতিভা দেখিয়েছিলাম। আমি মনে করেছিলাম যে বিবেক বিশ্বাস একদিন ছবি এঁকে পৃথিবীর নাম করবে, দুয়াতে টাকা কামাবে, ঐশ্বর্য আর সুনামের সিংহাসনে বসে দিন কাটাবে। হ্যাঁ, আজ আজ ওই কথাগুলো ভাবলি না, তোমাকে দেখে আমার ভীষণ ভীষণ হাসি পায়। কত আশা নিয়ে আমি তোমাকে বিয়ে করেছিলাম, অথচ বিয়ের পরে দেখলাম থামলে কেন? বলো, কি দেখলে? বলো যে বিবেক বিশ্বাস তোমার কথায় তার বিবেককে বিসর্জন দিতে পারেনি। সে আপন মনে ছবি আঁকে আর আস্তে আস্তে ছেড়ে ফেলে দেয়, অথবা ও ফুটপাতের যে মুমুক্ত মানুষগুলোর ছবি এঁকে সে অনেক টাকা পেয়েছে, সেই টাকাটা ফিরিয়ে দেয় এই মানুষগুলোর কল্যাণ তহবিলে। আহা! তুমি চিরদিনের অপদার্থ। তুমি শুধু সত্তায় হাততালি চেয়েছ, কিন্তু কোনোদিন নিজের বউকে একটা সুন্দর জীবন দিতে চাওনি। সুন্দর জীবন, সুন্দর জীবন, যে জীবনের সঙ্গে আমি শুধু সুখ আনন্দ বাড়ি গাড়ি সবকিছু পেতে চেয়েছিলাম। যে দেশের ৯০ জন মানুষ দুবেলা খেতে পায় না, বছরে দুখানা শাড়ি জোটে না, যে দেশের বউরা একটা শাঁখা কিনতে না পেরে প্লাস্টিকের সাদা চুড়ি পরে ঘুরে বেড়ায়, সে দেশের মানুষের গাড়ি বাড়ি গয়না গাড়ির স্বপ্ন দেখাটা যে অপরাধ। অপরাধ তোমার কাছে, যার অনুরোধ নেই তার কাছে। গৌরবের এখনো আছে, এখনো আমার একটা ছবির জন্য শহরের অনেক বাবু মিমিরা হাজার হাজার টাকা দিতে পারে। কাল কেন এরকম করে পাগলামি করে রাস্তায় রাস্তা ঘুরে বেড়াচ্ছ? পাগল নই বলে যেদিন বুঝলাম যে আমি শুধু তোমার ভালোবাসার সওদাগর, আমার ভালোবাসাকে তুমি অনেক অল্প দামে সওদা করেছো, বেশি দামে বেচবে বলে এদিন থেকে সব কাজ বন্ধ করেছি আমি। তার মানে তুমি আমাকে কোনোদিন ভালোই বাসনি। ছিলাম। তোমার হাত ধরে আমি ওই শহরের নরক থেকে গ্রামের সবুজ মাটির স্বর্গে উঠে আসতে চেয়েছিলাম। ইট কাঠ লোহা সিমেন্ট আর ওই স্বার্থপর মানুষগুলোর চিড়িয়াখানা থেকে বেরিয়ে এসে
আর ঘরে ঘরে অসহায় বৃদ্ধ না থাকবে এই উদ্ধার আশ্রম তুমি কাদের জন্যে আর ঘরে মূল্যমালা পরে ঘুরবে লোকে লোকে ফটো সাজিয়ে পুজো করবে স্কুল থেকে আবার চালু লাগতে বললে যে বুঝলি না আরে সাক্ষরতার নামে পঞ্চায়েতে আসলে হাজার হাজার টাকা আর সেই টাকা দিয়ে তুমি বাইক কিনেছি তাই নাকি ওই যে সই করলো ওখানে লেখা থাকবে স্কুলের নতুন বাড়ি আর ওই চেয়ার টেবিলের জন্য 10,000 টাকা নিয়ে গেছে কি বলছো বাবা হ্যাঁ রে ঠিকই বলছি আর সেই সঙ্গে ওদের দলের একটা বেঈমান তৈরি হয়ে গেল এবার থেকে স্কুলে যা কিছু আলোচনা হবে ওই মকবুল মারফত আমি সমস্ত খবর পাবো আর এমনি করে ওদের করে সব এক একটা রিলেশন তৈরি হয়ে যাবে আমি যে অমর হয়ে বসে আছি প্রধান সাহেব আর কি হবে ঠিকই বড়বাবু আপনি এ মাসে টাকা দেয়নি আর টাকা এবারে তো অনেক টাকা মারা যাবো আপনি তো যাবে জেলও থাকতে হবে জানো জানো কি হয়েছে কি ওদিকের খবর কি খারাপ খবর বাবু, খুব খারাপ খবর। সিধুর জন্যে নতুন তদন্ত কমিশন বসছে। হ্যাঁ, বাইরে থেকে একজন নতুন ডিএসপি নেতা এখানে আসছে। ওই শোনো এবার আমার হাতে সালা হাতে হেরিকেন ধরিয়ে দেবে আপনাদের জন্য আমি এই কাজটাই করলাম আমাদের জন্য মানে কি টাকা বলছে আপনাদের কথার জন্য ওকে অ্যারেস্ট করেছিলাম তারপর আপনাদের কোথায় আজ রাতে তোমাকে এখানে নিয়ে এসেছিলাম কি ভুল বলছো তুমি তুমি তো তাকে অ্যারেস্ট করোনি কিন্তু ডিএসপি যে খাতা দেখতে চাইছে খাতার পাতাটা ছিঁড়ে ফেলবে। খাতায় প্রত্যেকটা পাতাতে নম্বর বসানো আছে একটা পাতা ছেড়াছাড়ি করলে সেটা ধরা পড়ে যাব তাহলে সিঁদুর নামটা কেটে দিয়ে ওখানে অন্য নাম বসিয়ে দিয়ে কাটাকাটি করলে সেটা বোঝা যাবে আবে, তাতে অন্য কেস হবে। কিন্তু সেখানে যে সিঁদুর নাম ছিল, সেটা তো আর প্রমাণ হবে না। বলিয়ারি বুদ্ধি আপনাদের তো উপরওয়ালার কাছে জবাবদিহি করতে হয় না আস্তে আস্তে সামান্য ব্যাপার নিয়ে এত কথা শুনতে ভালো লাগে না। আজ আমি শত্রুকে থানায় পাঠাচ্ছি ওই শাবল দিয়ে থানার ছাদের উপরে একটা পুজো করে দিয়ে আসবে আর তোমরা এক বালতি জলে ওই খাতাটা জলে ধুয়ে রাখবে লেখাগুলো ধুয়ে মুছে যাবে শুকিয়ে যাবে তারপর ম্যাম সাহেবের কাছে নালিশ করবে আর বলবে ওই ছাদের ফুটো দিয়ে জল পড়ে খাতাটার এই অবস্থা হয়েছে এইভাবে তোমাদের জবাব দিই আসুন এমএলএ সাহেব, আসুন। কি সৌভাগ্য আমাদের, আপনি নিজে পায়ের ধুলো দিয়েছেন। ভালো লাগে ভালো লাগে হ্যাঁ বলুন কি খবর খুব খারাপ। আপনার এলাকা থেকে আজ এই রিপোর্ট পাচ্ছি মারদাঙ্গা, লুটতরাজ, আগুন লাগানো, ধোঁয়া, সাট্টা, চোরাই কারবার দিনকে দিন বেড়ে তারপর আরে ওসব ঠিক হয়ে যাবে কিন্তু আমার পাগল কুচির কারখানায় কতদূর কি করবেন সেটা বলুন ও কারখানা আপনাকে বন্ধ করতে হবে। কারণ পরিবেশ আর ওই চাষের জমিগুলো নষ্ট হয়ে যাবে। কিন্তু ওখানে তো কোনো চাষের জমি নেই এই মানে 30 জন জমির মালিক দরকার। তাই নাকি ওরা পেয়ে যাবে। ওতে আমার কিছু করার নেই। আসে আসে ওরা আসে ধরো কালকে বলে আদালতে যাবে একটা কেস করে দিয়ে আসবে আর যতদিন না এই কেসের ফয়সালা হচ্ছে ততদিন আমার কারখানার ব্যাপারে কোনো আপনি সিদ্ধান্ত নিতে পারবেন না এসব কি বলছেন আপনি? হ্যাঁ এই বলছি জমির মালিককে সেটাই যদি ঠিক না হয় তাহলে আপত্তি করার অধিকার কোথায় এবার এই কেস ফয়সালা হতে 10-15 বছর লেগে যাবে ততদিন আমার কারখানা যেমন চলছে সেরকমই চলবে বাকি সব ভাবা যাবে আমি বিধানসভায় গিয়ে
বাবু, আপনি ভুলে যাবেন না এই অঞ্চলটা আমার বিধানসভার এলাকার মধ্যে শুধু আপনি ভুলে গেছেন যে আমি আপনাকে এমএলএ ভোটে জিতিয়ে আমার মাথার উপর বসিয়েছি আমার দেখাশোনা করার জন্য। আপনি বসিয়েছেন। আমি এই জনগণের দ্বারা নির্বাচিত জনপ্রতিনিধি। জনগণ আরে জনগণ কি বললেন? জনগণ তো মিছিলে স্লোগান দেয় আপনাদের রাজনৈতিক ক্ষমতা দখলের মারামারিতে চুরি বোমা আর বন্দুকের গুলিতে প্রাণ দেয়। বললেন তো শত্রু গয়লা লালটু এরা। আগে হ্যাঁ, আপনার একটা বুধে কোনো জনগণকে ঢুকতে দিননি, কোনো বডিরাদেরকে বসতে দিনে। ভোটের আগে 5,000 বোমা ফেলেছে, 3টে রং তুলেছে। তবে না আপনি ভোটে জিতেছেন। ওই সব জনগণের কথা না ভেবে নিজেদের ধান্দার কথা ভাবুন। এমএলএ সাহেব, কি সত্যি বলছেন আপনারা? আমাকে সাহায্য করেছেন বলে আপনাদের সব অন্যায় আমাকে মেনে নিতে হবে? আপনাদের অন্যায় অত্যাচার চলতে থাকবে? না, চলবে না, চলতে পারে না, চলতে দেওয়া যাবে না। ও, আপনি তাহলে নতুন ডিএসপি। আর আমার বাড়িতে জন্মের হয়। হ্যাঁ, তাই তো? যা শরবতের ব্যবস্থা কর। ওসব আমি খাই না। কি বলছে? শরবত খান না? শরবত খাই, কিন্তু ঘুষ খাই না। Yes, এই পোশাকটা পরে যার কাছে যান খাবো সেটাই ঘুষ। এই যে ওস্তাদ, আপনি সাহায্য করে এখানে কি করছেন? প্রধানবাবুর কাছে রুটিন তদন্ত করতে এসেছিলাম। ও, আপনার রুটিন ইনভেস্টিগেশনের রুটটা বুঝি এখানেই শুরু আবার এখানেই শেষ। আপনি কিন্তু আমাকে অপমান করছেন। সেটা যদি বুঝতে পারেন তাহলে মনে করবো আপনি এখনো পুরোপুরি পুলিশের জাতি। তার মানে আপনি বলতে চান পুলিশের লোকেরা অমানুষ? নিজে পুলিশের চাকরি করে নিজেদের সম্বন্ধে না, আমি আপনাদের লোক নই, আমি ওদের লোক। পয়সা ছাড়া যাদের ডানি নেন না, তারা এসে যারা পিছন ধরতে ফিরে যায়, এই থানার লোকেরা যাদের ছেলেরা মারা যায়, মেয়েরা ধর্ষিত হয়, আমি তাদের লোক। আপনি আমার উপর বলা ঘরে ঠান্ডা ঘরে বসে ওইসব কথা বলে হাততালি পেতে পারে, কিন্তু এই দেশে এই পছন্দ ধরে মাটির উপর বসে যাদের কাজ করতে হয় তারা তা পারে না। আপনি যদি সত্যিকারই এই অবস্থাটাকে বদলাতে পারে তাহলে আজ সেই আগামী দিনের জন্য আপনাকে আমি সেলুট জানিয়ে দিলাম। ভুল ভুল ভুল, আমরা কেউ আমরা কারো উপরানো নই। আমাদের একমাত্র উপরানো হচ্ছে ওই আমাদের সামনে যারা বসে আছে তারা। খুব ভালো লাগলো আপনার। আমি একটা MLA, আমি আপনাকে রিকোয়েস্ট করছি আপনি প্রশাসনের কাছ থেকে আপনাকে রকম সাহায্য দেবো। থ্যাংক ইউ স্যার। বাহ, চমৎকার। এবার এই দেশে রাম রাজত্ব প্রতিষ্ঠা। আপনি কে? গজানন কি? Get out! কেন? I say get out! কারণ প্রধান বাবুর সঙ্গে আমার কিছু ব্যক্তিগত কথা আছে। কিন্তু উনি যে বাবার ও, I see. আপনি বুঝি প্রধান বাবুর ছেলে। আপনি অন্তত বাইরে যান। আমার বাড়িতে এসে আমাকে বাইরে যেতে বলতে কোন অধিকারে? প্রধান বাবুর সঙ্গে যে কথা আমার হবে, ছেলে হয়ে সে কথা আপনার না শোনাই ভালো। তুমি বলছো বলে যাচ্ছে বলে সব নাকি পোশাককে আমি ভয় করি না। ওইরকম অনেক এক্সপিরিয়েন্স আমার পকেটে পড়া থাকে। তাহলে আপনাদের কথার মধ্যে আমারও না থাকে।
সামনে সবকিছু বলতে চাই। প্রধান বাবু, এখানে এসে আমার অনেক কিছু কাহিনীর কথা শুনেছি। আজ থেকে 25 বছর আগে এই গ্রামের এক যুবতীদের সর্বনাশ করেছিলেন আপনি। ওই পঞ্চায়েতকে হাত করে তার চরিত্রের বদনাম দিয়ে তাকে গ্রাম ছাড়া করেছিলেন, মনে পড়ে? ভালো লাগে, বড় ভালো লাগে। ওটাই আপনার হাতে করি। তারপর হেন কোনো কুকর্ম নেই যা আপনি করেননি। পঞ্চায়েতের টাকা সরিয়ে বাস কিনেছেন, কর্ষণ করেছেন, তারপরে কুয়ো, রেশন কার্ড, সিমেন্টের কারবারে আর অনেক কিছুই করেছেন। কিন্তু অন্তত বুদ্ধি খাটিয়ে আইনকে বাঁচিয়ে করেছেন। কিন্তু না, এরপর থেকে ওসব আর কিচ্ছু করা চলবে না। নইলে নইলে আমাকে হয়তো একদিন আপনার নামে দড়ি পড়াতে হবে। দেখি, আপনার কোমল তো সরকার একটা সন্তান দিয়ে আমিও বেশ পড়াই, ভালো, খুব ভালো। তাহলে আপনাকে একটু উপদেশ দিই প্রধানবাবু। মনে রাখবেন, দুপঞ্চায়েতে পুলিশকে বাঁধলে পুলিশ কখনো বশ মানে না। সময় হলে শেষে চেন ছেড়ে পালিয়ে যাবে। তখন আপনার বউ যাবে আর কমও যাবে। ভালো লাগে, বড় ভালো লাগে। হ্যাঁ, শত্রুর মিত্রের চেহারাটা আমি চিনিয়ে দিতে বলি বড় উপকার হলো, কারণ আমি শত্রুর শেষ রাখি না। রেখেছেন, আপনি শত্রু শেষ রেখেছেন। আজ থেকে 25 বছর আগে যেই মেয়েটাকে আপনারা গ্রাম ছাড়া করেছিলেন, সেই মেয়েটা যখন অন্তঃসত্ত্বা ছিল, তার পেটে ছিল আপনারই সন্তান। সেই সন্তান যদি আজও বেঁচে থাকে, সে যদি ছেলে অথবা মেয়ে হয়, তাহলে সেই সন্তান তার মায়ের অপমানের বদলা সে নেবেই। আর সেটাই হবে আপনার জীবনের শেষ শত্রু। এবার বলুন, ভালো লাগে, বড় ভালো লাগে? একে দাঁড়াতে হবে, এক্ষুনি দাঁড়াতে হবে, আজই দাঁড়াতে হবে। এমএলএ সাহেব, ওকে আজই বদলি করে দিন। অসংখ্য এরকম একজন সৎ কর্মচারীকে আমি কিছুতেই বদলি করতে পারবো না। তাহলে আপনি এমএলএ হয়েছেন কেন? আপনার দাবিদারি করার জন্য আমি এমএলএ হইনি। আমি জনগণের চাকর। আপনার বুঝেছি, আর কোনো দরকার নেই। রাজা, কাগজপত্র রেডি কর। এবারে বিধানসভা ভোটে আমি এমএলএ করতে দাঁড়াবো। অবিনাশের ব্যাপার তো আমার ফাইলেই আছে বাবা। একটা সই করে দিলে কালই জমা দিয়ে দেবো। তোমাকে যে হলো ভেবেছে পার্টি আপনাকে সাপোর্ট করবে। পার্টি? কিসের পার্টি? কার পার্টি? কোন পার্টি? আমি কোনো পার্টি চাই না। আমি নির্ব। নিকল হ্যাঁ হ্যাঁ, নির্ব। দেশের যে অবস্থা, তাতে একটা পার্টি কোনোদিনই ক্ষমতায় আসতে পারে না। 5-5টা পার্টি, 5 মিশনে সরকার তৈরি হবে। তখন এই নির্দলকেই সবাই তেল মারবে। যে মন্ত্রী করবে তার দিকে যাব। আজ বেগড়াই দিনে দল বদল, এক সরকার ছেড়ে দিয়ে আরেক সরকার বানাবো। এসব কি বলছেন আপনি? হ্যাঁ, ঠিকই বলছি। এবারে লিখুন, আপনি পড়তে পারছেন না, দেখতে পাচ্ছেন না, যুগ এগিয়ে গেছে, পৃথিবীটা বদলে গেছে। আর দলবাজি আর ভাওতাবাজি চলছে না, চলবে না। তাই এখন ঈদ করে হচ্ছে আসল দল। বলুন, নির্দল জিন্দাবাদ, নির্দল জিন্দাবাদ। কিছুতেই বলবো না। এতদিনে আমি আপনাকে চিনতে পারলাম। বন্ধু ছদ্মবেদে আপনারা মূর্তিমান শয়তান। তাই লড়বো, আপনাদের বিরুদ্ধে লড়বো। আপনাদের মতো ওই সমাজ বিরোধীদের আমি কিছুতেই ওই রাজনীতিতে ঢুকতে দেব না, ঢুকতে দেব না। আমি ভয় পাই না। কিন্তু ছায়াকে তো ভয় পান। 25 বছর আগে সেই পাপের ছায়া। একদম ছায়ার নাম উচ্চারণ করি না। আর মনে গেছে
শেষ করে দেব। সে নেই, মরে গেছে। যদি না মরে, যদি তার ছেলে ফিরে আসে, এ বলেছে তোকে তার ছেলে হয়েছে? জানি না, মেয়েও হতে পারে। এও হতে পারে, এও হতে পারে। তার ছেলে মেয়ে যাই হোক, এ একদিন ঠিক বদলা নিতে ফিরে আসবে। আমার দু হাতে আমার গলা টিপে ধরবে। তখন আমি কি করবো? আমি কি পারবো তার গলা টিপে নিঃশ্বাস বন্ধ করে দিতে? আমি কি পারবো নিজের হাতে নিজের সন্তানকে খুন করতে? পারবো না বল, আমি পারবো, পারবো। বাবু, প্রধান বাবু, আরো বোমা বানাও, আরো পিস্তল আনো, গুলি আনো, বন্দুক আনো। বাংলার বুকে 25 বছরের ছেলেমেয়েগুলোকে গুলি করে মেরে দাও। তাহলে ওরা একদিন চিৎকার করে আমার অভিশাপ দেবে। আর চিৎকার করে বলবে, আমরা বেঈমান, বিশ্বাসঘাতক, চরিত্রহীন। তোমরা আমাদের বাংলা মাকে ধর্ষণ করেছো, আমরা তোমাদের পাপিয়ে ফসল। আমরা বদলা চাই, এর বদলা চাই, এর বদলা চাই। বাবু, আপনি কি পাগল হয়ে গেলেন? না, পাগল হয়ে যায়নি, পাগল হয়ে যায়নি। আমি প্রধান, আমি করির চালক, আমি কিছুতেই হার মানব না। অজানো, তুমি খবর নাও আমার সে সন্তান কোথায় আছে, কি তার নাম, কি তার পরিচয়, কি তার বংশ পরিচয় আমি জানতে চাই। তার হাতে আছে আমার মৃত্যুবান, সে কে, সে কে, সে কে? আমাকে ছেড়ে দাও, আমার সঙ্গে আমার লেবেলে থাকবে না। এক সারা গান তোমাকে গাইতে হবে, করবে না। কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। থাক, থাক, একটা কি গান হচ্ছে? মনে হয় যেন
জানতাম না রাজগান করেছিলাম। আমি দাদারে কতবার বলেছিল, দাদা জলে বাস করে কুমিরের বিষ চলে থাকা যায় না। ও কুমার বাবু লোকটা লো লো আরে ভাই বল, আমরা হলো কল পুড়িয়ে যাও। চিন্তা ছিলিটা কোথায় চলে গেল? আরে ভগবান, কি তুমি আমার সর্বনাশ করলে, সর্বনাশ করলে। কাঁদে না, কাঁদে না, কাঁদে না। কাঁদলে যে সংসারের অমঙ্গল হবে, অকল্যাণ হবে। কাঁদবেন না, মন শক্ত করুন। আমি আমার বাবাকে আপনাদের কথা বলেছি। বাবা এই নিয়ে প্রধান বাবার পুলিশের সঙ্গে কথা বলবেন বলেছে। খারাপ না, সেদিন আমায় 1000 টাকা দিয়েছিল নতুন ঘর তোলার জন্য। ওটাই ওদের বদমাইশি। নিজে সর্বনাশ করে নিজেরা আবার সাহায্য করে সাধু সাজার জন্য। মা ওদের ষড়যন্ত্র। এবারে আসলো আমরা মন্দিরে পূজা দিয়ে আর নিয়ে ওরা বিজয় নিয়ে নিলাম। না, 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 দাদা, না, আমি যাবো না। তোরা যা, আমি যাবো না। তোরা মন্দিরে যাবি না? কি জানি, আমার হঠাৎ মনে হলো, তাই আমি বলে ফেললাম। জানিস তো, আমি না ফটফট করে কখন কি যে বলে ফেলি, তারপর ভাবি আমি কেন বললাম, না ভেবেই বলে ফেলি। কেন বললাম বলতো? বল না, আমি কেন বললাম? কেন বললাম? বল না, কেন বললাম? বললামই, বললামই। বলেছো তো কি হয়েছে? এমনি বলেছো, তোমার মাথায় চাপ করা ঠিক না। ঠিক, ঠিক বলেছো। জানো, যখন আমি খুব ভাবি, তখন আমার মাথার ভেতরটা কেমন যেন ফাঁকা হয়ে যায়। আর তারপর ওই আকাশের মতো সলসল করে হাওয়া, ঝড়, ভীষণ ঝড় বয়। এমন তেমন বকছি। চল, চল আমরা মন্দিরে যাই। না, আমি যাবো না। দেখি। তোমরা যাও, আমি যাবো না। আমার ভীষণ মন খারাপ লাগছে। জানো দেখি। দাদা, যাবে না কেন? জানো দাদা, আমার না, আমার কারো দুঃখ দেখলে আমার মনটা না ভীষণ খারাপ হয়ে যায়। তখন আমার খুব কষ্ট হয়। তখন না আমার খালি খালি মায়ের কথা মনে পড়ে। আমার যাবো, আমার বৌদির কাছে যাবো। আচ্ছা, আচ্ছা, বেশ, বেশ, বেশ। তুই বাড়ি যা, আমরা চট করে মন্দির থেকে একটু ঘুরে আসি। ঠিক আছে, আসি, আসি দাদা, আমি আসি। চল, বলো। কি হলো? কি ভাবছি? ভাবছি, তোদের প্রতিবেশীরা কি সুন্দর সহজ সরল। হ্যাঁ, এই জন্যে এই গ্রাম ছেড়ে আমি যেতে পারিনি। এরাই আমার সব, এদের নিয়েই আমার জীবন, এরাই আমার আত্মার আত্মীয়। আমার বাবাও এদের জন্য রাজনীতি করে, কিন্তু শহরের রাজনীতি যেন যেমন বিষাক্ত, এইসব লোকেদের কথা কেউ ভাবে না। সবাই ভাবে শুধু নিজেদের উন্নতির কথা। তোর বাবা নিশ্চয় সেরকম মানুষ নয়। একদম না। সেই জন্য বাবা ও নোংরা মানুষগুলোর সঙ্গে চলতে পারছেন না। আমার সেদিন বলছিলেন যে আমাদের মতো ছেলেদের এখন এগিয়ে আসা উচিত। রাজনীতি এখন ছিন্ন মস্তা, নিজের কাঠামুন্ডু হাতে নিয়ে নাচছে। হাতে কাঠামুন্ডুকে রক্ত খাওয়াচ্ছে বাংলার এই কচি কচি দামাল ছেলে রক্ত। ঠিক বলেছি, এখনকার রাজনীতি মানে হিংসার রাজনীতি। আর তাই সাধারণ মানুষও ভয় পেয়ে দূরে সরে থাকছে। সেই সুযোগে কমলেশ্বর বোসের মতো কিছু মুসলিমের মানুষ অবাধে তাদের লুটোত্রাস চালিয়ে যাচ্ছে। তাই তো মনে হয়
আমি তোমায় হাত জোর করে অনুরোধ করছি, कैसा हो रहा है जैक তোমরা তোমরা কি মজা করেছো? কি সুন্দর ফিসফিস ফিসফিস করে গল্প বলছো। আমাকে মজার গল্পটা বলবে? অনেক মজার গল্প বলবো। আমি না কতদিন মজার মজার গল্প শুনিনি। সবার মায়েরা তাদের ছেলে মেয়েদের কত মজার মজার গল্প বলে। আমার মনে শুধু ওই কাঁদে আর কাঁদে। ও সুন্দর মেয়েটা। তুমি কিছু জানো না। আসলে আমার তো মন দুর্বল আছে। আমি তো পাবো। হ্যাঁ, কিন্তু এখন আমি পাবো না। এখন আমি ঠিক হয়ে গেছি। আমাকে গল্প বলবে? বলো না, মজার মজার গল্প বলো। হ্যাঁ, বলবো বলবো। অনেক গল্প বলবো। এসো এসো আমার সঙ্গে। আমার জ্বর ছিল। আমি তোমাকে সরি বলতে দেবো। আর যেতে যেতে যাবে না কি? যেতেই হবে, তবে যেতেই হবে। কোনো কোথায় হবে, যেতেই হবে। আয়, আয়, আয়। কথা শোনো, গুরু। এই পা, এই পা। আমি তোমার কোথায় লোকের ঘরে আগুন দিয়েছি, লোকের মাথাও ফাটিয়েছি, কিন্তু একটা অসহায় পাগলি মেয়েকে নিয়ে তুমি জানি না, আমি আমি কিচ্ছু জানি না। তুই মিথ্যে বলছিস। একটু আগে আমি একটা মেয়ের চিৎকার শুনলাম, আমার দাদা হাসি শুনলাম। তুই চুপ করে থাকিস না। বল বল আমার দাদা কোথায়? বল আমার কই দিয়েছে? আমি কিচ্ছু বলতে পারবো না আলী ভাই, আমি কিচ্ছু বলবো না। এই পাবলিক পেটের জন্য জীবনটা তোমাদের হাতের মধ্যে রেখে বসে আছি। আজ আমার মুখ থেকে একটা কথা উচ্চ স্বর হবে না। আমি বোবা, আমি বোবা, আমি বোবা। আমি আগে যাবো। না, ছাপো আমাকে ওই দিকে যেতে দে। আমি যেতে চাই। আমাকে যেতে ছাপো। আমাকে যেতে চাই।
কোনো পরিচয় জানা গেছে? না, ডিএসপি হাসপাতালে গিয়েছিল, কল্যাণের সঙ্গে কথা বলেছে, কিন্তু এসব সর্বনাশের কথা কল্যাণের কিছু করে না। এর কি কোনো বিচার হবে না? এত বড় পাপ করেছে পাষণ্ডটা ভদ্রলোকের মুখোশে লুকিয়ে থাকে। না দাদা, আমি ওকে ছাড়বো না। যদি একবার ও শয়তানটার পরিচয় আমি জানতে পারি, তাহলে আমি আমার নিজের হাতে ওকে আমি চরম শাস্তি দেবো। না প্রকাশ না, আইন কখনো নিজের হাতে তুলে নেওয়া যায় না। পুলিশ যখন দায়িত্ব নিয়েছে, ওরাই এর বিচার করবে। কি বিচার করবে? কি বিচার করবে? কল্যাণের কুমারিত্ব ফিরিয়ে দিতে পারবে বলো? ওর কুমারিত্ব ফিরিয়ে দিতে পারবে? যে কলঙ্ক ওর গায়ে লেগেছে, তাতে ওর গঙ্গা জল দিয়ে ধুয়ে ফেলবে বলতে পারো? তবু অপরাধী নিশ্চয়ই শাস্তি পাবে। সমাজ চিরদিন তার দিকে ঘৃণার ধুলো ছেটাবে। মিথ্যে, সব মিথ্যে, সব মিথ্যে। তোমাদের এই সমাজ শুধু পুরুষের অন্যায়কে ক্ষমা করে এসেছে। অপরাধী হয়ে থাকবে ওই মেয়েটা সারা জীবন।
চমৎকার! মাস্টার মশাই, আপনি কিন্তু মনে আমাদের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্তে বাধা দিচ্ছেন। তদন্ত? কিসের তদন্ত? কার তদন্ত? কার কাছ থেকে টাকা খেয়ে এ তদন্তের কথা ঘুরিয়ে দিতে এসেছে বলতে পারেন? কত টাকা? কত টাকা আরো পেয়ে ওই তদন্তের নেতৃত্বটা ওদের দিকেই ঘুরিয়ে দেবে? ম্যাডাম, যত বড় মুখ নেই তত বড় কথা। আল্লাহ মারাছে। আপনারা লাগাও। ওই যান বলছে। ওই যান। তোকে ফোন ফোন করে খেলে তোর তেল ভেঙে যাবে। যাবে না কি আরম্ভ করেছেন আপনারা? তারা গুমের শিকার হয়েছে, আমাদের উপর জুলুম করছে। সরকারি তদন্তের কাছে কথা দিচ্ছে স্যার। না, কথা বলুন, কিন্তু আপনারা ওদের মানসিক অবস্থাটা একবার বিচার করে দেখবেন না? ছেড়ে দিন ওকে। আমরাও গার্জেন ছেড়ে দিচ্ছি। আমি এমএলএ অনুপ চ্যাটার্জি বলছি, ছেড়ে দিন ওকে। আমরা সমাজ বিরোধী ধরলে আপনারা যদি চালিয়ে নিয়ে যান তাহলে তো কাজ করাটাই মুশকিল। সমাজ বিরোধী শব্দটার মানে কি আপনারা জানান ইন্সপেক্টর? যে কাজ আপনারা করছেন তাতে এটাই বোঝা যায় যে এদেশে সরকারি তকমামারাও সমাজ বিরোধীদের অভাব নেই। অনলাইন ছেড়ে দিচ্ছি ওকে। কিন্তু এরপর এই কেসের দায়িত্ব আমাদের থাকবে না। পুলিশ কখনো তার দায়িত্ব নিতে পারে না। এই কেসের তদন্ত আমাদেরকে করতে হবে আর তাকে গ্রেফতার করতে হবে। কিন্তু কে যে দোষী সে তো এখনো প্রমাণই হলো না। দোষী প্রধান বাবুর ছেলে লাল্টু। কিন্তু প্রমাণ প্রমাণ করার দায়িত্ব আমার। আপনারা যান ওকে অ্যারেস্ট করে ওর কোমরে দড়ি পরিয়ে ওই থানার লকআপে বন্ধ করুন। কিন্তু প্রধানবাবুর ছেলেকে অ্যারেস্ট করতে ভয় পাচ্ছেন অফিসার? আমাদের এই পোশাকটার ওজন কিন্তু অনেক বেশি। এটাকে বইতে গেলে আপনাদের মেরুদণ্ডটাকে সোজা রাখতে হবে। আমি নিজেই প্রধান বাবুর বাড়ি যাচ্ছি। আপনারা থানা থেকে ওয়ারেন্ট তৈরি করে পুলিশ ভ্যান দিয়ে ওখানে চলে আসুন। ওকে ম্যাডাম। যান। আমরা কোনো বিচার চাই না, কোনো অধিকার চাই না। শুধু এই সর্বনাশকে সঙ্গী করে আমাদের একটু শান্তিতে থাকতে দিন। না দিদি না, সমস্ত পুলিশ ডিপার্টমেন্ট হয়ে আমি আপনাদের সবার কাছে ক্ষমা চাইছি। আমাদেরকে একবার বোঝার চেষ্টা করুন। আমরা তো কেউ আর পুলিশ অফিসার হয়ে জন্মগ্রহণ করিনি। আমরা আপনাদের বাড়ির ভাই বোন মেয়ে ছেলে এই বেকারত্বের ছুটি পেতে চাই এই চাকরি আমরা নিয়েছিলাম। কিন্তু এখানে চাকরি করতে এসে দেখলাম আমরা রাজনৈতিক আর প্রশাসনের জন্য পুতুল। ঢাল তরোয়াল ছুরি বন্দুক হাতে এক একজন নিতেরাম সত্তার। না, দেননি। একজন পুরুষকে ধরলে 10টা মন্ত্রী 20 থানায় ফোন করে। আপনারা বিধানসভায় একটা আইন পাস করেছে, কোনো মন্ত্রী বা এমএলএ এই থানায় ফোন করতে পারবে না। তারপর মাত্র 7টা দিন সময় দিন। আমি কথা দিচ্ছি এই দেশটাকে আমরা রামকৃষ্ণ মিশন বানিয়ে তুলবো। যতই অসুবিধা থাক, ইচ্ছে থাকলে কিছু ভালো কাজ করা যায়। কি করে করবো ভাই, কি করে করবো? একবার ভেবে দেখো, মাস্টারমশাই সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত পড়িয়ে যে মাইনে পায় সেই মাইনেতেই আমাদেরকে 24 ঘন্টা ডিউটি করতে হয়। চুরি ডাকাতি গুন্ডার দমন, পুলিশের চাকরি, তারপর ভোটের ডিউটি, বিয়ে বাড়ির ডিউটি, কত কিছুই না আমাদেরকে করতে হয়। এরপরেও মাত্র 30 জন লোক নিয়ে এই 3 লক্ষ মানুষের এলাকায় আইন শৃঙ্খলা কি বজায় রাখা যায়? তাই বলে ঘুষ খেতে হবে? আপনারা যাদের হাতে আইনের ক্ষমতাটা বাড়িয়ে দিয়েছেন তাদেরকে তো ঘুষ খেতেই হবে। একবার ভেবে দেখুন, তাদের ব্যাংক ব্যালেন্সটা যদি রাজার মতো না হয়, তাদের বাড়িতে যদি রাজার মতন সম্পদ না থাকে, তাহলে এই দেশের ছেলে মেয়েদেরকে যে মরতে হবে। আপনারা আমাদের ক্ষমতাটা কমিয়ে দিন, ঘুষ খাওয়া বন্ধ হয়ে যাবে। আপনাদের মান করতে
তুমি ঠিক বলেছ, আমরা যে সমাজে বাস করছি তার ছাদ তলায় থাকা। সে ছাদ দিয়ে জল পড়লে আমরা সরে বসি, কিন্তু ছাদটাকে সারানোর চেষ্টা করি না। তো আজ আমাদের আর আপনাদের হাতে হাত মিলিয়ে কাজ করতে হবে। পুলিশ আর পাবলিককে বুঝাতে বড় মাত্রেও আসুন, সবাই মিলে আমার পাশে এসে দাঁড়ান। আমি কথা দিচ্ছি, এই সমাজ সংসার থেকে সবকিছু ছড়িয়ে এই সমাজ সংসারে আমি পদ্ম ফুল ফুটিয়ে তুলবো। দাদা, আমি আপনার ছোট বোনের মতো আপনার কাছে আশীর্বাদ চাইছি। আপনি আমাকে আশীর্বাদ করুন দাদা, আপনি আমাকে আশীর্বাদ করুন। তোমাকে দুহাত তুলে আমি আশীর্বাদ করছি বোন। তোমার এই সত্যান্বেষণ ব্যর্থ হবে না। জীবনের সর্বক্ষেত্রে তুমি জয়ী হবে বোন, জয়ী হবে, জয়ী